অ্যাসপিরেন্টস একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের মধ্যে রয়েছে অঙ্কিতা সাহা। অঙ্কিতা এবছর 2023 এর মিসেলেনিয়াসের মেন্স পরীক্ষা দিয়েছে এবং 2026 তার ইন্টারভিউ আসন্ন। আজকে অঙ্কিতার আমরা মক ইন্টারভিউ নেব। অঙ্কিতা, প্রথমেই তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ স্যার। অঙ্কিতা, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Uh, Good morning, sir. My name is Ankita Saha. I am born and brought up in North 24 Parganas. I finished my schooling from St. Stephen's School, Damdam. Then I pursued my Bachelor of Science in Physics Honours from Maulana Azad College under University of Calcutta. From 2019, I have been preparing for different competitive exams, mainly the state and central civil service exams. Uh, Currently, I am working as a freelance data analyst across several marketplaces. And apart from that, I'm also working as a AI data annotator in a platform called Scalar AI. আচ্ছা, এই যে এআই, এটা কি আমাদের যে সমস্ত বেকার যুবক রয়েছে বা যুবতী রয়েছে তাদের চাকরি আগামী দিনে কেড়ে নেবে? তোমার কি চিন্তা ভাবনা এই নিয়ে? স্যার, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা প্রচুর নতুন চাকরির সংস্থান সৃষ্টি করেছে। টেকনোলজিক্যাল রিভলিউশন চলছে এই মুহূর্তে এবং সেই কারণে এটা বলা যায় যে হ্যাঁ, কিছু আহ, বর্তমানে যেই ট্র্যাডিশনাল কিছু জব রোলস আছে সেইগুলো হতে পারে যে আগের মতন আর জনপ্রিয় থাকবে না। কিন্তু নতুন বেশ কিছু সংস্থান শুরু হচ্ছে এবং শুরু হয়েছে সেইখানে আহ, যে যারা মানে ইউথ আছে তারা অবশ্যই স্কিল আপস্কিলিং করে সেই জায়গায় নিজেদের স্কিল প্রদর্শন করতে পারে। আচ্ছা, তো 2018-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো আর এখন হুম 2026, তো এই 8 বছর ধরে হুম তোমার জার্নিটা একটু বলো। স্যার, 8 বছর ধরে আমি 2019-এ প্রথম পরীক্ষার প্রিপারেশন শুরু করি এবং 2020 থেকে আমি মূলত বিভিন্ন পরীক্ষায় বসা শুরু করি। শুরুর দিকে ইউপিএসসি পরীক্ষাতেই বসেছি। তো বিভিন্ন কারণে শুরুর দিকে সাফল্য লাভ করিনি। তবে আস্তে আস্তে 2022-23 থেকে বিভিন্ন পরীক্ষা আমি ক্র্যাক করা শুরু করি, প্রিলিম স্টেজ গুলো। এবং তারপরে আমি নিজেকে বিভিন্ন স্কিলে রেনোভেট করি আর কি। যেমন এআই এর আন্ডারে, ডেটা অ্যানালিস্টের আন্ডারে বিশেষ কিছু স্কিলস আছে। অ্যাডভান্সড এক্সেল বা এসকিউএল, ট্যাবলিউ, এই সব ভিজুয়ালাইজেশন টুলস গুলো আমি শিখে বিশেষ কিছু সার্টিফিকেট অর্জন করেছি। এবং সেটি ছাড়াও আমি 2022-23-এ একটি রিনাউন্ড সাউথ কলকাতার ইনস্টিটিউটে কন্টেন্ট ডেভেলপার হিসেবে পড়াই এবং তার সাথে ফ্রিল্যান্স টেকনোলজি রাইটার হিসেবে একটি ওয়েবসাইটেও কাজ করি। তো এটাই আমার 8 বছরের জার্নি থেকেছে। তো এই যে জার্নিটা তোমার চলছে, সেখান থেকে আবার চেঞ্জ করে মিসেলেনিয়াস বা সিভিল সার্ভিস এই দিকে কেন আসতে চাইছো? স্যার, অ্যাকচুয়ালি এই টেকনিক্যাল বা অ্যানালিটিক্যাল স্কিলস গুলোর আগে থেকেই আমার পাবলিক সার্ভিসে কন্ট্রিবিউট করার ইচ্ছে ছিল। তো যেহেতু আস্তে আস্তে পরীক্ষার রেজাল্ট গুলো বেরোচ্ছে, তাই এই মুহূর্তে এখনো আমি অবশ্যই আছি এই সেক্টরে। এবং দ্বিতীয়ত আমি যেই কাজটা প্রধানত এখন করছি বর্তমানকালে, সেটা ফ্রিল্যান্স বেসড জব, এগুলো স্টেবল নয়। তো সেটা আর একটা কারণ। আচ্ছা, তো তুমি কি এখন রীতিমতো পড়াশোনার সাথে যুক্ত আছো নাকি একদমই সময় পাও না? না, আমি দুটো একসাথে ম্যানেজ করার চেষ্টা করি। আচ্ছা, কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধে একটু বলো আমাকে, কি জানো? স্যার, এক ধরনের ফিজিক্স আছে যেটা হলো মেকানিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্স। মূলত সেগুলো হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যেই কন্ট্যাক্ট ফোর্সেস সেইটার মাধ্যমে সেটার সেটার ব্যাপারে ব্যাখ্যা দেয়। কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে আহ, খুব ছোট, মানে ধরুন 10 টু দি পাওয়ার 10 লেভেলের, যেগুলো চোখে দেখা যায় না, অত্যন্ত স্মল স্টেটে যেই ফিজিক্সটা অ্যাপ্লাইড হয়, আহ, সেইগুলো হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। সেইখানে যেই লজ অফ মেকানিক্সটা কাজ করে
সেটাকেই বলে কোয়ান্টাম ফিজিক্স। আচ্ছা, ল অফ থার্মোডাইনামিক্সটা একটু জানাও। ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে তিনটে প্রিন্সিপালস পড়ে। মেনলি এটা কনজারভেশন অফ এনার্জির ওপর বেসড হয়। আহ, এবং বিভিন্ন ক্লোজড এবং ওপেন সিস্টেমে কিভাবে হিট ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেগুলোর ওপর বেস করে থার্মোডাইনামিক্স। আচ্ছা, ছোটবেলায় একটা জিনিস পড়েছো যে ওজন বাক্সে কি অনুপাতে বাটখারাগুলোকে রাখা হয়? হুম। কি অনুপাতে রাখা হয়? রেশিওটা কি ছিল? ক্লাস 8 9 স্ট্যান্ডার্ড বা মাধ্যমিকের মধ্যে পড়েছো বিষয়টা ফিজিক্সে। আর এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না। 5:2:2:1 এই অনুপাত আচ্ছা, ছিল, আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। নাকি অন্য কিছু ছিল? স্যার আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে রিকল করতে পারছি না। আচ্ছা, ছোটবেলায় পড়েছো আইসোবার আইসোটোপ, এগুলো কি বলতো? হুম। স্যার এগুলো হলো কেমিস্ট্রির যে বিভিন্ন আমাদের এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলোর আইসোটোপ হচ্ছে এমন একটা জিনিস যেটা ধরুন একটা অ্যাটমের যেই মাস নাম্বার থাকে এবং অ্যাটমিক নাম্বার থাকে। তো যখন মাস নাম্বার সমান থেকে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে আইসোটোপ বলে। এবং আইসোবার হচ্ছে যখন অ্যাটমিক নাম্বার সেম থেকে মাস নাম্বার চেঞ্জ হয়ে যায়, সেটাকে আইসোবার বলে। এবং একই এলিমেন্টের ধরুন কার্বনের আমরা জানি যে C14 আর C12 কার্বন, যেটা নর্মাল অ্যাটম কার্বনের। কিন্তু আরেক ধরনের আইসোটোপ আছে কার্বনের, যেটা হলো 13 6। আচ্ছা, মরীচিকা কি জিনিস? মরীচিকা হচ্ছে মরুভূমিতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য আহ, কিছু দূরে যদি কোনো জলাশয় থাকে, সেই জলাশয়টা দেখতে পাওয়া যায়, মানে মনে হয় অ্যাজ ইফ জলাশয় আছে কিন্তু অ্যাকচুয়ালি জলাশয় নেই। কিন্তু এই মেন প্রিন্সিপালটা হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর আলেয়া? এটা আমি রিকল করতে পারছি না। ওকে, পেরিস্কোপের কার্যনীতিটা মনে আছে? পেরিস্কোপে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই প্রিন্সিপালটাই ব্যবহৃত হয়ে থাকে। মূলত এক জায়গায় আমরা মানে একটা এল শেপড বলবো না, বা দুটো এল শেপড গ্লাসকে যদি 90 ডিগ্রি বরাবর জুড়ে দেওয়া হয়, তাহলে এবং দুটো গ্লাসকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে আমরা আহ, মানে আমরা দেখতে পারি আর কি, মানে এরকম একটা যন্ত্র। আচ্ছা, পাস্কালস লটা মনে আছে? পাস্কেলস ল বলছে যে কোনো কন্টেনারে যদি জল বা কোনো লিকুইড থাকে এবং একটি পয়েন্টে যদি কোনো প্রেসার অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই কন্টেনারের সমস্ত পয়েন্টে ইকুয়াল প্রেসার, যেই প্রেসারটা একটা পয়েন্টে অ্যাপ্লাই করা হবে সেই প্রেসারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমস্ত কন্টেনারে। গুড, ভেরি গুড। আচ্ছা, ধরো তোমাকে এই চাকরিটা করতে উত্তরবঙ্গে পোস্টিং দেওয়া হলো, তাহলে তোমার হুম। ক্ষেত্রে কি কোনো রকম কোনো অসুবিধা হবে, নাকি তুমি চাকরি করতে যেতে পারবে? স্যার আমার প্রেফারেন্স হবে আহ, আহ, বাড়ির কাছাকাছি পোস্টিং বা হেডকোয়ার্টারে পোস্টিং। কিন্তু যদি সার্ভিস রিকোয়ারমেন্ট হয় তবে আমি ইন্টারেস্টেড থাকবো। কিন্তু ডব্লিউবিএসআর যে রুল রয়েছে, তাতে তুমি হুম। যদি চাকরি পাও পশ্চিমবঙ্গের যে কোনো কোনায় তোমার পোস্টিং হতেই পারে। তো হুম। ফলে তোমার যে হেডকোয়ার্টারেই পোস্টিং হবে বা তোমার বাড়ির কাছে বা উইদিন দ্য ডিস্ট্রিক্ট হবে, তার কোনো মানে নেই, দূরে হতেই পারে। তো হুম। হুম। সেক্ষেত্রে কি তুমি প্রস্তুত আছো যে কোনো জায়গায় মানে পোস্টিং হলে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। আচ্ছা, তোমার প্রেফারেন্স কোন কোন পোস্টগুলো রয়েছে? স্যার আমার প্রেফারেন্স পোস্টের মধ্যে একটা আছে এসিডিপিও, আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। আচ্ছা, এই দুটো পোস্টকে প্রাধান্য দেওয়ার কারণ কি?
এসিডিপিও পোস্টটি বেসিক্যালি একদম গ্রাসরুট লেভেলে যেই সব শিশু এবং গর্ভবতী মহিলা এবং মানে সোশ্যাল সেক্টরে একটা খুব মিনিংফুল জবের সাথে যুক্ত থাকা যায় এবং এটা সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এটা মূলত। এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসারের ভিত্তিতে এটা বলতে পারি যে এটার প্রফেশনাল অ্যাসপেক্টটা আকর্ষণীয়। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার এটার ব্যাপারে কি জানো বলো তো? অন্নপূর্ণা যোজনা হলো যেই 2013 থেকে যেই এক্সিস্টিং লক্ষ্মী ভান্ডার, যেটা পূর্ববর্তী সরকারের আন্ডারে চলছিল, সেটারই নামকরণ চেঞ্জ হয়ে হয়েছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা স্কিম। এবং এখন কিছু ক্রাইটেরিয়া বসেছে, যেখানে আহ, মানে সমাজের যেই ভালনারেবল মহিলার, ভালনারেবল নয়, অ্যাকচুয়ালি সব মহিলারা যারা 20 থেকে 18 থেকে 60-এর মধ্যে বয়সী, তাদেরকে একটি একটা টাকার অঙ্ক প্রদান করা হয়। এটা কি 18 থেকে 20, এই 18 থেকে 60, নাকি 25 থেকে 60? আহ, না, 18 থেকে 60। আচ্ছা। তোমার এটায় টাকার অ্যামাউন্টটা কত? এখানে টাকার অ্যামাউন্টটা হচ্ছে 3,000। আচ্ছা, আর এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে টাকাটা দেওয়া হচ্ছে? উম, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, এসিডিপি ওটা কি এই ডিপার্টমেন্টের আন্ডারে না অন্য কোনো ডিপার্টমেন্টের আন্ডারে? না, এই ডিপার্টমেন্টের আন্ডারেই। আচ্ছা, কে মিনিস্টার আছে এটার? শ্রীমতী মালতী রভা রায়। মালতী রাভা রয়। হুম। হুম, হুম। আচ্ছা, মালতী রাভা রয় কোন কেন্দ্র থেকে জিতেছে? এটা মনে পড়ছে না। ওকে। আর এপিওটাকে কেন সামনের দিকে রেখেছো? এপিওটা মূলত ফিল্ড ওয়ার্কের সাথে জড়িত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রোলটা এখানে বেশ ভালো। আহ, এখানে বিভিন্ন প্রকল্পের ইমপ্লিমেন্টেশনের সেটা সেটার সাথে সরাসরি যুক্ত থাকার একটা জব প্রোফাইল আছে, এই কারণে। পরবর্তী প্রমোশন কি হয় এই এপিওদের? সরি স্যার, এটা এই মুহূর্তে মনে নেই। ওকে। তোমার হবি কি? স্যার, আমার হবি হলো আমি বিভিন্ন কুইজিনের রান্না করে সেইটাকে আমি একটা ব্লগে আপডেট করি, এটা। আর কিছু জিনিস লেখা, ওটারও একটা ব্লগ আছে। আচ্ছা, তো কি ধরনের রান্না তোমার মোটামুটি প্রেফারেন্সে থাকে, বা কি ধরনের রান্না তুমি করে থাকো সাধারণত বা করেছো এতদিনে? আমি ভারতীয় রান্না বা বাঙালি রান্নাও করি এবং তার সাথে সাথে আমার কিছু কন্টিনেন্টাল রান্না পছন্দ, সেগুলো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে শিখি এবং সেগুলোর সম্পর্কে জানি, জানার চেষ্টা করি এবং তারপরে নিজে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, অন্য জায়গার বিরিয়ানি মানে ধরো লখনৌ বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে কলকাতা বিরিয়ানির ফারাকটা কি কোথায়? কলকাতা বিরিয়ানি মেনলি একটু লাইট প্রকৃতির হয় এবং কলকাতা বিরিয়ানি অ্যাকচুয়ালি লখনৌ বিরিয়ানির আদলেই তৈরি, বেসিক মডেলটা। কিন্তু যেহেতু কলকাতার ওয়েদারটা একটু হট আর হিউমিড এই রেঞ্জে পড়ে, তো তাই কলকাতাতে অতটা স্পাইস দেওয়া হয় না, যেটা হায়দ্রাবাদি বিরিয়ানিতে অনেকটাই বেশি দেওয়া হয় ওখানে। এছাড়া অন্য কোনো টেকনিক্যাল চেঞ্জেস বা টেকনিক্যাল কিছু আলাদা রয়েছে রান্নায়, বা এখানে কিছু ইউজ হয় যেটা উম ওখানে হয় না? মশলাগত ভেরিয়েশন থাকতে পারে হয়তো। এছাড়া কিছু হয় না? উপকরণে কোনো চেঞ্জেস? উপকরণে মেনলি কলকাতা বিরিয়ানিতে আলুটা একটা হুম। খুব এটাই গুরুত্বপূর্ণ রোল পালন করে, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি বা আহ, দেশের অন্যান্য বিভিন্ন অংশের বিরিয়ানিতে আলু এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে এক্স্যাক্টলি, করে না। এক্স্যাক্টলি এটাই জানতে চাইছিলাম। আচ্ছা, এই যে আলুটা ইন্ট্রোডিউস হলো
এটার পিছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি জানা আছে যে কার আমলে বা কার জন্য বা কিভাবে আলুটা ইন্ডিয়ান এই মানে কলকাতায় ইন্ট্রোডিউস হয়ে গেল? স্যার, আলু আলু মেনলি এসেছে পর্তুগিজদের দ্বারা ভারতবর্ষে, এবং আলুর সাথে টোব্যাকো এবং আরো অন্যান্য কিছু সবজি, সেগুলো পর্তুগিজরা মূলত নিয়ে এসছে ভারতে। টোবাকো কি সবজি? না, সবজি না। তুমি তো বললে টোবাকো সবজি। না, সরি। ওয়াজেদ আলী শাহের নাম শুনেছো? হ্যাঁ। তার কি ভূমিকা ছিল এই ঘটনাটায়? ওয়াজিদ আলী শাহ মেনলি লখনউ থেকে ডিপোর্টেড হয়ে কলকাতায় ছিলেন আহ, বেশ কিছু বছর, এবং সেখানে আহ, উনি আলুকে ইন্ট্রোডিউস করেছিলেন বাঙালি কুইজিনে। তার কারণ হলো তখন আলু সদ্য সদ্য মানে মার্কেটে এসেছে, এবং ওটাকে একটা এক্সোটিক ভেজিটেবল হিসেবে আর কি প্রধানত তখন দেখা হতো। এতটা সহজপাচ্য এখনকার মতন সহজলভ্য সেটা ছিল না। তো ওই জন্য আলুটাকে ইনক্লুড করা হয়েছিল। আচ্ছা, তোমাকে এই বিষয়টা নিয়ে পরে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার খেলা দেখা বা খেলাধুলায় কোনো ইন্টারেস্ট আছে? হ্যাঁ, আমি ক্রিকেট এবং ফুটবল খেলা কিছুটা দেখতে পছন্দ করি। আচ্ছা, তো আসন্ন এই যে কমনওয়েলথ গেমস যে হয়ে গেল, সেখানে ভারতের মধ্যে থেকে কারা পদক পেয়েছে কোনো ধারণা আছে? আমি এই মুহূর্তে নাম রিকল করতে পারছি না। আচ্ছা, ইন্ডিয়া টিমের এখন কোচ কে আছে ক্রিকেটের? আহ, ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিমের কোচ আমার মনে পড়ছে না। আচ্ছা, লাস্ট ইয়ার আইএসএল যে ফুটবল টুর্নামেন্ট হয় সেটায় চ্যাম্পিয়ন হয়েছে কারা? মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গল। গুড, ভেরি গুড। আচ্ছা, অঙ্কিতা, তোমার এই নামের অর্থ কি? অঙ্কিত মানে বেসিক্যালি আঁকা বা ইমপ্রেশন, তো সেটারই একটা ফেমিনাইন পার্ট হলো অঙ্কিতা। আচ্ছা, তুমি কি ইন্টারন্যাশনাল নিউজ সম্বন্ধে মোটামুটি তোমার ধারণা আছে? কিছুটা ধারণা আছে। আচ্ছা, তার আগে তোমাকে জিজ্ঞেস করি, কিছুদিন আগে একটা নতুন বিল এসেছিল যেটা নিয়ে খুব চর্চায় এসেছিল, সেটা হচ্ছে ফার্মা বিল বা ফার্মারদের নিয়ে যে বিল বেরিয়েছিল সেটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল। এটা সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ফার্মারদের তিনটে বিল এসেছিল, এবং সেই তিনটে বিলের খুব ডিটেলড বিষয়ে আমার এই মুহূর্তে বিষয়বস্তু মনে পড়ছে না, কিন্তু আহ, কৃষক আন্দোলন হওয়ার পর তারপরে সেই বিলগুলোকে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, উম, আমাদের পশ্চিমবঙ্গে, তুমি তো কলকাতায় থাকো, তোমার এক্সাক্ট লোকেশন কোথায়, মানে তোমার হোম টাউন কোথায়? নর্থ চব্বিশ পরগনার দমদম। দমদম। আচ্ছা, এখানে একটা বিমানবন্দর আছে, সেই হুম। বিমানবন্দরটার কি নাম? আর তার ঠিক পাশেই একটা এয়ারপোর্টে একটা মেট্রো স্টেশন হয়েছে, সেটার কি নাম? নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হুম। আর মেট্রো স্টেশনের নাম তো দমদম মেট্রো স্টেশন, না না, ওটা না, রেলওয়ে স্টেশন। ওটা না। ও এয়ারপোর্টের আচ্ছা। গায়েই একটা মেট্রো স্টেশন হয়েছে যেটা হ্যাঁ। নিউলি হয়েছে এবং যেটা উদ্বোধন করতে হ্যাঁ। নরেন্দ্র মোদী এসেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জয় হিন্দ মেট্রো স্টেশন। এটা কি মানে প্রশ্ন না উত্তর? মানে আমার এক্সাক্ট শিওর নই। ঠিক আছে, এটা জয় হিন্দ মেট্রো স্টেশন। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে তোমার লাস্ট এক সপ্তাহে তুমি কি খবর পড়েছো?
স্যার আমার এক্সাক্ট মনে পড়ছে না। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে একজন আমাদের এক্স গভর্নর মারা গেছেন। হ্যাঁ, তার নাম কি? পশ্চিমবাংলার এক্স গভর্নর, হ্যাঁ। সরি মনে পড়ছে না। আচ্ছা, এখন গভর্নর কে আছে? এখন গভর্নর আছে রবীন্দ্রনারায়ণ রবি। রবীন্দ্রনারায়ণ রবি হুম। নাকি রবিচন্দ্রন অশ্বিন? না না। তাই? আর এর আগে কে হ্যাঁ, ছিল? এর আগে ছিল হচ্ছে উম আহ সিভি আনন্দ বোস। আচ্ছা। উম, তুমি শিওর রবীন্দ্রনারায়ণ রবি? আর এন রবি। হ্যাঁ, আর এন রবি তো বটে, মানে রবীন্দ্রনারায়ণ হুম, রবি কি নাকি অন্য কিছু? আমি এটাই পড়েছি। আচ্ছা, ওনার সম্বন্ধে জানো এর আগে কোথায় কোথায় উনি গভর্নর ছিলেন? না, আমার সেটা জানা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা। তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। তোমাকে যেটা ফিডব্যাক দেওয়ার সেটা হচ্ছে, তুমি ভীষণই ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ, রবীন্দ্রনারায়ণ রবিটা তুমি ঠিকই বলেছো। হুম। ইস্ট বেঙ্গলটাও তুমি ঠিক বলেছো। মানে তুমি গেস করে করে হলেও বা তোমার আবছা আবছা মনে থাকলেও তুমি কিন্তু সঠিক উত্তরগুলো দিয়েছো ম্যাক্সিমাম জায়গায়। তুমি যে জায়গাটা কনফিডেন্টলি ভুল বলেছো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারটা কিন্তু 25 থেকে 60 বছরের মহিলাদের দেওয়া হয়। ঠিক আছে, 18 থেকে দেওয়া হয় না। হুম। তার কারণ হচ্ছে তখনও পর্যন্ত ওই কন্যাশ্রী রূপশ্রী যে, রূপশ্রী আর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কারেক্ট। চলে। ঠিক আছে, তো সেই জন্য ওটা 25 থেকে 60। হুম, যার জন্য অনেক যারা 18 থেকে 25 বছর রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারটা পাবে না। ঠিক আছে, এটা তুমি হুম ভুল হুম বলেছো। হ্যাঁ, এরকম দু একটা প্রশ্ন এদিক ওদিক হয়েছে। হুম। এপিওর ক্ষেত্রে যেটা সব থেকে বড় মানে ব্যাপার, বা অধিকাংশ লোক এপিওটাকে প্রেফারেন্সে রাখে, তার কারণ হচ্ছে এপিও থেকে প্রমোশন পেয়ে জয়েন্ট ভিডিও হওয়া যায়। ঠিক আছে, হুম হুম তো সেই প্রমোশনাল অ্যাসপেক্টটার দিকে তাকিয়ে লোকে এপিওটাকে আগের দিকে রাখে। তো তুমি সেটা খুব ক্লিয়ারলি বলনি। আর এসসিডিপিও তোমাকে আমি যে জিনিসগুলো সম্বন্ধে জানতে চাইছিলাম, মানে যখন ধরো তোমাকে অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে জানতে চাইছি, তখন তোমাকে প্রথমেই যেগুলো উল্লেখ করতে হবে সেগুলো হচ্ছে কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা কাজ করছে, কত টাকা মানির ভ্যালু রয়েছে, এবং বেনিফিটেড হবে কারা। ঠিক আছে, তো তুমি হুম সেইগুলো না বলে অন্নপূর্ণা ভান্ডারের অন্যান্য অনেক বিষয় নিয়ে বলেছো। হ্যাঁ, কিন্তু কি পয়েন্টস হচ্ছে এইগুলো, এবং যেগুলো আমাকে তোমাকে প্রশ্ন করে করে জেনে নিতে হয়েছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তুমি কিছু ভুল বলেছো, কিছু ঠিক বলেছো। ফিজিক্সের ক্ষেত্রে তুমি বেশ কিছু প্রশ্ন ঠিক উত্তর দিয়েছো, কিন্তু দেখলাম তুমি মানে আপার লেভেলে যখন পড়েছো, অনার্স লেভেলে যখন পড়াশোনা করেছো, হ্যাঁ, তখন তুমি ফিজিক্সের অনেক কঠিন কঠিন জিনিসগুলো তোমার জানা। কিন্তু আমরা কি হয়, কঠিন জিনিস মনে রাখতে পারি কিন্তু সহজ জিনিস ভুলে যাই। সেই জন্য তোমাকে মাধ্যমিক হুম লেভেলের প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, ওজনের যে বাটখারা গুলো যেগুলো থাকে ওজন বাক্সে, সেটা তুমি বলতে পারোনি। এটা এক্সপেক্ট করেছিলাম যে ফিজিক্সের ক্যান্ডিডেটের কাছ থেকে পাবো। তো আমি যেটা তোমাকে সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি মাধ্যমিক লেভেলের কিছু বইও কিন্তু পড়ে যেও। ঠিক আছে, বা উল্টে পাল্টে দেখো। তার কারণ হচ্ছে যারা বোর্ড মেম্বার থাকবে তারা কিন্তু সবসময় যে ফিজিক্স অনার্সেরই ক্যান্ডিডেটকে সেইখান থেকেই প্রশ্ন করবে এরকমটা নয়। হ্যাঁ, অনেক সহজ মাধ্যমিক লেভেলের প্রশ্ন কিন্তু করতে পারে। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কম্পিটিটিভে কিন্তু সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নই বেশিরভাগ করা হয়। তো ফলে তাদের মাথায় এগুলো থাকবে। ফলে তোমাকে সাজেশন থাকবে তুমি মাধ্যমিক লেভেলের বইগুলো একটু উল্টে পাল্টে দেখো। এমনিতে খুব ভালো ক্যান্ডিডেট, পার্সোনালিটি খুব ভালো, গলার কথা বলার ধরন উচ্চারণ সব পরিষ্কার। হুম, কোনো অসুবিধা নেই এই জায়গাগুলোতে। আমার মনে হয় তুমি আরেকটু ইনফরমেটিভ হয়ে যাও। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাকে আমি ইন্টারন্যাশনাল নিউজের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তো ইন্টারন্যাশনাল নিউজে আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন ছুড়তে পারতাম ইন্টারন্যাশনাল নিউজে, কিন্তু আমি হুম তোমাকে মানে খুব খারাপ পরিস্থিতিতে না ফেলার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এক সপ্তাহের মধ্যে তুমি কি নিউজ পড়েছো, কিন্তু তুমি তখন কোনো কিছুই বলতে পারলে না। এবার এক সপ্তাহ একটা বড় রেঞ্জ। হ্যাঁ, সেই বড় রেঞ্জের মধ্যে যে কোনো একটা খবর বা দুটো খবর তুমি বলতেই পারতে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি মনে করতেও পারলে না, বা তোমার সেরকম পড়াও হয়নি, বা যাই হোক তুমি কনফিউজড আছো। তো ফলে এইটা না ইন্টারভিউতে করা যাবে না, যার জন্য অ্যাটলিস্ট তুমি হুম যখন যাবে ইন্টারভিউতে তখন এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যেগুলো খুব হটকেক নিউজ বা খুব
ইম্পর্টেন্ট নিউজ, এরকম দু চারটে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল নিউজ কিন্তু একটু দেখে যেতে হবে, কারণ বোর্ডে কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে, তো ফলে এইটা একটু প্রিপেয়ার করে নাও। আশা করছি তুমি আগামী দিনেও খুব ভালো ইন্টারভিউ দেবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার পড়াশোনাটা যেহেতু এআই এর দিকের বা টেকনোলজি বেসড, তো ফলে সেই জায়গাটাও কিন্তু তুমি একটু ভালো করে তৈরি করে যেও, কারণ তোমাকে কিন্তু তোমার কাজের জায়গা থেকেও প্রচুর প্রশ্ন করবে। ঠিক আছে, কারণ এই এআইটা কিন্তু এখন বেশ ট্রেন্ডিং। ঠিক আছে, তো এইগুলো একটু দেখে নাও। আশা করছি খুব ভালো ইন্টারভিউ দেবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আর থ্যাংক ইউ এই সাজেশন গুলোর জন্য। হ্যাঁ, তোমার ইন্টারভিউ কেমন লাগলো দিয়ে, তুমি একটু তোমার এক্সপিরিয়েন্স বলো। হ্যাঁ, আমার ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি আমি আশা করছিলাম যে ওই ইন্টারন্যাশনাল নিউজের বিষয়টা মানে আপনি ডিরেক্টলি প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিতে পারতাম। কারণ বেসিক কিছু আইডিয়া আছে, কিন্তু ওই মুহূর্তে এক সপ্তাহের রেঞ্জের মধ্যে এক্সাক্ট কি জিনিসটা হয়েছে সেইটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। যেমন অনেক বিষয় আছে যে ইউএসএ, ইরান বা আহ, বিভিন্ন যেই ইন্দো প্যাসিফিক রিলেটেড বা বিভিন্ন এসব সংস্থান আছে। তো আমি এগুলো নিয়ে প্রস্তুত ছিলাম, কিন্তু এগুলো এক সপ্তাহের মধ্যে কিছু সাড়া ফেলেছে নাকি সেইটা নিয়ে আমার কনফিউশন ছিল, এর জন্য চুপ থেকেছি। আর বাকি সাজেশন গুলোর জন্য অনেক ধন্যবাদ, আমি মাথায় রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আম, এক সপ্তাহ এই কারণে বলা হয়েছিল যে তুমি ডেলি পেপারটা পড়ছো কিনা বা ডেলি খবর রাখছো কিনা সেইটা জানার জন্য। ঠিক আছে, এবার তুমি কোনো হুম একটা টপিক নিয়ে বলতে পারতে যে স্যার এক সপ্তাহের মধ্যে খবর নয়, কিন্তু আমি এই টপিকগুলো দেখেছি যেগুলো আমার খুব আই হুম ক্যাচিং হুম লেগেছে বা খুব মনে হয়েছে হুম যে জানা উচিত, দেখা উচিত। ঠিক আছে, তো যাই হোক, হুম। সেটা আগামী দিনে তুমি নিজেকে শুধরে নেবে এবং ভালোভাবে ইন্টারভিউ দেবে, এই আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদের ইন্টারভিউটা দেখছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন মক ইন্টারভিউ দেওয়ার জন্য বা আমাদের গাইডেন্স যে ইন্টারভিউ ব্যাচ আছে সেখানে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।